গল্পের বাক্স বাই রোমানানুপুর এই চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি সুচিত্রা ভট্টাচার্যের লেখা ৩ কন্যা বইটি থেকে একটি উপন্যাস অর্পিতা। আজ শোনাব উপন্যাসটির তৃতীয় অর্থাৎ শেষ পর্ব। মানুষের মনে যে কত অসংখ্য কুঠুরি, কোনো কুঠুরিতে বাস করে প্রেম, কোনোটাই ঘৃণা, কোথাও দয়া, কোথাও মায়া, আবার কোথাও নিষ্ঠুরতার অধিষ্ঠান। স্নেহ মমতার জন্য আছে আলাদা কুঠুরি, ঈর্ষারও আছে আলাদা কক্ষ। জেদের নিজস্ব কুঠুরি আছে, দম্ভেরও, হীনমন্যতারও। প্রতিটি কুঠুরিতে আছে আবার অজস্র ভাগ, ছোট ছোট ক্ষোভ। যেমন ধরা যাক ভালোবাসার কুঠুরি। এখানে কোনো ক্ষোভে থাকে ভীরু প্রেম, কোনো ক্ষোভে বাস করে উদ্দাম ভালোবাসা, আবার কোথাও বা গোধূলি বেলার মরে আসা আলোর মতো খয়াটে ভালোবাসা টিমটিম করছে। ঈর্ষার কুঠুরিতেও কি কম ক্ষোভ? টাকার জন্য ঈর্ষা, যশের জন্য ঈর্ষা, অধিকার পেয়ে ঈর্ষা, অধিকার হারিয়ে ঈর্ষা। ভালোবাসা পাওয়ার জন্য ঈর্ষার ক্ষোভ যত বড়, ভালোবাসা দেওয়ার জন্য ঈর্ষার ক্ষোভ তার চেয়ে মোটেই ছোট নয়। লাখো লাখো অনুভূতি এভাবেই সহবাস করে মনে, পাশাপাশি। সব কুঠুরির অনুভূতির একসঙ্গে দেখা পাওয়ার জো নেই। এক আধটা কুঠুরির ২-৪টে ক্ষোভ মোটামুটি চালু থাকলেই হলো, তাতেই মানুষের দিব্যি চলে যায়। কুঠুরি আলাদা, ক্ষোভ আলাদা, তবু যেন অনুভূতিগুলো পরস্পরের ছোঁয়া পুরোপুরি বাঁচাতে পারে না। মাঝে যে তাদের তেমন আগল নেই, যা আছে তা নেহাতি কিছু সূক্ষ্ম ছিদ্রময় জিল্লি। এক ক্ষোভের অনুভূতি চুইয়ে চুইয়ে ঢুকতে পারে আরেক ক্ষোভে, কিংবা অন্য কুঠুরিতে। তেমন হলে তালগোল পাকিয়ে যাওয়া সেই মিশ্র অনুভূতিকে তখন চেনাই দেয়। অর্পিতার মনেরও এখন সেই মিশ্র দশা। সে ঠিক ঠিক চিনতে পারছে না নিজেকে, নিজের মনকে, নিজের বাসনাকে। এক যুগ আগে শুভেন্দু যখন চলে গিয়েছিল, অর্পিতার মনে যে অনুভূতি ছিল তা শুধুই অবিমিশ্র ঘৃণা আর অপমান বোধ। বাকি কুঠুরি তখন একরকম অকেজো হয়ে পড়েছিল। তারও আগে বছর ২-৩ তাবিজ কবচ মাদুলি করে শুভেন্দুকে শোধরাতে চেয়েছে অর্পিতা। তখন যেন এক হেরে যাওয়ার গ্লানি মনে ছেয়ে থাকত অনুক্ষণ। একটা হীনমন্যতা বোধও ছিল যেন। শুভেন্দু রীতিমতন রূপবান পুরুষ, তুলনায় অর্পিতা একান্তই সাদামাটা। তাই বুঝি সে ধরে রাখতে পারেনি শুভেন্দুকে? কিন্তু ঠিক সেরকমটাও তো নয়। শুভেন্দু তো ছিল বিকৃত কাম। শুভেন্দুর দাদা বোনরাই বলতো ওটা নাকি শুভেন্দুর একটা অসুখ। পুরোপুরি হাল ছাড়ার আগে অর্পিতা হয়তো মনে মনে বিশ্বাস করত কথাটা। ওই বিশ্বাসটুকুই তো তখন ছিল সান্ত্বনা। তখনই কি অর্পিতা ভালোবাসত শুভেন্দুকে? না, ওই কুঠুরি তখন অসার। তবু কিছু একটা তো ছিলই। নইলে ১২ বছর যে লোকটার সঙ্গে প্রায় যোগাযোগ নেই, যাকে ছাড়াই বেঁচে থাকায় অভ্যস্ত হয়ে গেছে অর্পিতা, আচমকা তার অসুখের খবর পেয়ে সে ছুটে যাবেই বা কেন? শুকনো কর্তব্যবোধে? নাকি লম্পট লোকটাকে ফিরিয়ে এনে সে ৫ জনের বাহবা কুড়োতে চাইছিল? দেখো সবাই, আমি কত মহৎ। বোধহয় কিছুটা তাই। কিছুটা কেন, অনেকটাই তাই। ছেলে মেয়েদের আপত্তি অগ্রাহ্য করে সে মহানুভব সাজতে গিয়েছিল। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ভ্রুকুটি হানবে জেনেও সে চেয়েছিল নিজের উচ্চতা বাড়াতে। শুভেন্দুকে দয়া দেখাতে চেয়েছিল। তবু যেন কখন করুণা আর কর্তব্যবোধের জিল্লি ভেদ করে প্রেম এসে গেল। তা না হলে শুভেন্দু যখন হঠাৎ হঠাৎ হাত চেপে ধরে অর্পিতার, চোখে গাঢ় ভাষা ফুটে ওঠে, অর্পিতার বুক মুচড়ে মুচড়ে উঠে কেন? যখন শুভেন্দু বাক শক্তি রহিত, নিজে নিজে পাশটাও ফিরতে পারে না, মাঝরাতে তখন হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যেত অর্পিতার। মৃদু রাতবাতি জ্বলছে ঘরে, আবছা সবুজ আলোয় তড়িঘড়ি উঠে অর্পিতা দেখত শুভেন্দুকে।
মানুষটা বেঁচে আছে তো? নিঃশ্বাস পড়ছে তো? এক রাতে ঘুমন্ত শুভেন্দুর গলা থেকে হঠাৎ উৎকট আওয়াজ বেরোচ্ছিল। অর্পিতার বাথরুমের কলে জল না থাকলে যেমন শব্দ বেরোয়, ঠিক তেমনি। ধর্মর ছুটে গিয়েছিল অর্পিতা, ঠেলেছিল শুভেন্দুকে। লোকটা চোখ খোলার পরেও বুকের ভেতর সে কি ধরাস ধরাস। এও কি শুধুই করুণা, শুধুই কর্তব্য করে মহান সাজার মেকি প্রয়াস? শুভেন্দু মরে গেলেই বা কি এসে যেত অর্পিতার? মাস গেলে আনা আষ্টেক সিঁদুর খরচা বাঁচত, তার বেশি তো কিছু নয়। সে যে ধরনের সধবা আছে আর যে ধরনের বিধবা হবে, তার মধ্যে বা কি এমন প্রভেদ? কিন্তু সেই ভালোবাসার অনুভূতিটাও নিখাত থাকতে পারল কই? ঘৃণা, রাগ, বিরক্তি কিছুই পুরোপুরি মোছে না যে। ঈর্ষার কুঠুরিও সজীব হচ্ছে ক্রমশ, বিন্দু বিন্দু করে মিশে যাচ্ছে ভালোবাসায়। শুধু কি ঈর্ষার কুঠুরি, নাকি অধিকার বোধেরও? যে ছেলেমেয়েকে সে একা একাই বড় করেছে, যারা মা ছাড়া পৃথিবীতে কিছুই জানত না, তাদের বাবার উপর হঠাৎ এত কিসের টান? লালটু, বুবলি শুভেন্দুকে নিছক দয়ার চোখে দেখলে, শুধু নিষ্প্রাণ সেবা করে গেলে অর্পিতার হয়তো এত খোঁজা লাগত না। কিন্তু শুভেন্দুর দিকে ক্রমশই পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে যে। কেন এমন হবে? অর্পিতার খুব কষ্ট হয়, ভীষণ খারাপ লাগে। টেলিফোন সংক্রান্ত বচসার পর সেদিন রাতে শুভেন্দুর সঙ্গে কথা হয়েছিল অর্পিতার। রাতে শুভেন্দুকে ওষুধ খাইয়ে মশারি খাটাচ্ছিল অর্পিতা। শুভেন্দু হঠাৎ বলল, আমার উপর তোমার আর বিশ্বাস নেই, তাই না? অর্পিতার তখনও ভেতরে আঁচটা ছিল। ভার গলায় বলল, বিশ্বাস করার মতো কাজ তুমি করেছ কোনোদিন? তা অবশ্য ঠিক, তবে আমি এবার সত্যি বদলে গেছি অপু। চেষ্টা করলেও আর আগের জীবনে ফিরতে পারবো না। তুমি ফিরতে দেবে না। মানে? আমি কি শয়তান না দানব? তুমি কি ভাবো আমার মধ্যে একটুও কৃতজ্ঞতা বোধ নেই? কৃতজ্ঞতা কে চায়? তার বেশি আমি কি দিতে পারি? আর কি দেওয়ার অধিকার আছে আমার? আশ্চর্য, কথাটাকে ভনিতা মনে হলো না অর্পিতার, অন্তত সেই মুহূর্তে। বরং গায়ে কাঁটা দিয়ে উঠেছে। শুভেন্দু আবার বলল, লালটুর কিন্তু তোমার সঙ্গে ওভাবে কথা বলাটা ঠিক হয়নি। অর্পিতা চমকে তাকিয়েছিল। শুভেন্দু মাথা নেড়ে বলল, আমি শুনেছি, আমার কানে সব এসেছে। লালটু কোন সাহসে বলে ইটস নট ফেয়ার। আমি তো জানি কত দুঃখে তুমি। তার হয়তো বাবার দুঃখ বেশি লেগেছে। কেন লাগবে? ছেলেমেয়ের তো বোঝা উচিত তাদের জন্য তুমি কি স্যাক্রিফাইস করেছ। না না, এ ভালো কথা নয়। লালটুকে একটু বকা দরকার। থাক, ছাড়ো। আমি লালটুকে বোঝাবো, বলবো তুমি কখনো মার সঙ্গে অমন ব্যবহার করবে না। তোমাকে ওরা অসম্মান করবে। ছি ছি। অর্পিতার তক্ষুনি গলে যাওয়া উচিত ছিল, কিন্তু কেন যে হু হু করে বেড়ে গেল যন্ত্রণাটা। দুদিন এসে ছেলেমেয়েকে বকাবকি করার অধিকারও পেয়ে গেল শুভেন্দু। এতকাল সে যে অন্যায়টা করে এসেছে তার কোনো চিহ্নই রইল না। উল্টে সে এখন ছেলেমেয়ের চোখে অর্পিতার ভাবমূর্তি উজ্জ্বলতর করার দায়িত্ব নেবে। মান বাঁচাবে অর্পিতার। তবে সেদিন আর বাদ প্রতিবাদে যায়নি অর্পিতা। একটা অসুখের ধাক্কায় শুভেন্দু যদি নিজেকে সংশোধন করে নিতে পারে, তার থেকে ভালো কি আর হতে পারে? অধিকার বোধ নিয়ে তুচ্ছ অভিমান মনে জিয়ে না রাখাই ভালো। কিন্তু অভিমানের কুঠুরিকে নিষ্ক্রিয় রাখা কি এতই সহজ? কিংবা ঈর্ষার বিশাল কক্ষটাকে? দিন কয়েক পরের কথা। বিশ্বকর্মা পুজোর আগের রবিবার দুপুরবেলা খেয়ে উঠে বুবলিকে নিয়ে বেরিয়ে পড়ল অর্পিতা। পুজো মার্কেটিং সারবে। টিকিস টিকিস করে দোকান হাট করা
অর্পিতার স্বভাব নয়। একদিন বেরোলো তো সেই দিনই ঘুরে ঘুরে কেনাকাটা সেরে ফেলল। এরিয়ার এখনও হাতে না এলেও এক্স গ্রাসিয়া পুজো অ্যাডভান্স মিলে গেছে, তাই দিয়ে মোটামুটি হয়ে যাবে বাজারটা। কাছাকাছি গড়িয়াহাট বাজারই অর্পিতার পছন্দ। সার সার দোকান, অজস্র হকার, যা চাও সবই মজুদ। প্রথমে বুবলি আর দিদির মেয়ের জন্য সালোয়ার কামিজ কিনল। পছন্দ হয়ে গেল বলে বুবলির জন্য এক সেট স্কার্ট ব্লাউজ। লালটুর পুজোর বাজার লালটুই করে, অর্পিতা হাতে টাকা দিয়ে খালাস। তবু তার জন্য খান-দুয়েক টি শার্ট নিল অর্পিতা। তারপর কাজের লোকের কাপড় চোপড়, দিদির শাড়ি। যতদিন লালটু বুবলি ছোট ছিল, ভাসুর ননদ তাদের পুজোয় জামা কাপড় দিত। অর্পিতাও সঙ্গে সঙ্গে তাদের ছেলেমেয়েদের কিনে দিয়েছে। এখন অবশ্য দেওয়া নেওয়ার পাট্টান নেই, এবং অর্পিতাও নিশ্চিন্ত। নিজের জন্য একখানা পারফিউম কিনবে ভাবছিল, কিনল না শেষ পর্যন্ত। হাঁটতে হাঁটতে এসে দাঁড়িয়েছে পাঞ্জাবির দোকানের সামনে। বুবলিকে বলল, তোর বাবার সাইজ কত হতে পারে রে? বুবলি ঠোঁট উল্টোল, কি জানি, ওই কাউন্টারে লোকটার হাইটই হবে, ওকে জিজ্ঞেস করো না ওর মাপ কত। সাদাই নেই, কি বলিস? সাদা কেন? সাদায় বড্ড বুড়ো বুড়ো লাগে। বুড়োই তো, 52-53 বছরের লোক। মোটেই না, ওটা কোনো বয়সই নয়। বাবার স্বাস্থ্য এখন অনেকটা ফিরেছে। ওই ডিপ গ্রিনটা নাও না মা। অত চড়া রং ক্যাটক্যাট করবে না। মোটেই না, ফর্সা রং খুব মানাবে। সেদিন বাবা খুঁজে খুঁজে পুরনো অ্যালবামটা বার করেছিল, সেখানে একটা ডার্ক কালারের পাঞ্জাবি গায়ে ছবি ছিল বাবার। অর্পিতার মনে পড়ল, একখানা শ্যাওলা রঙা পাঞ্জাবি ছিল শুভেন্দুর। সঙ্গে সঙ্গে এও মনে হলো, শুভেন্দু এখন অর্পিতার সংসার ঘাঁটাঘাঁটি করছে। পুরনো অ্যালবাম বার করে ছবি দেখা দেখি চলছে বাপ মেয়ের। বুবলি আদুরে গলায় বলল, কেন না মা, ওটা খুব হ্যান্ডসাম লাগছিল বাবাকে। অজান্তেই ইচ্ছে অনিচ্ছের দোলাচল। তবু কাউন্টারে গেল অর্পিতা, কিনছে। ঘন সবুজ রঙই। লালটুর জন্য একটা পাঞ্জাবি কিনল, অপেক্ষাকৃত হালকা রঙের, ইচ্ছে করেই। পাজামাও কিনল একজোড়া করে, বাবারও ছেলেরও। দোকানে বেজায় ভিড়। কাউন্টারের লোকটা দেখাতে সময় নিচ্ছে। অর্পিতা হঠাৎই দেখল মেয়ে ফুরুত। এদিক ওদিক তাকাতেই চোখে পড়ল দোকানের বাইরে দাঁড়িয়ে একটা লম্বা মতন ছেলের সঙ্গে খুব হেসে হেসে কথা বলছে বুবলি। ছেলেটা ঝুঁকে বুবলির কানে কানে কি বলল, বুবলি খিলখিল হাসিতে ভেঙে পড়ছে। প্যাকেট নিয়ে বিল মেটানোর আগেই ফিরে এসেছে বুবলি। দোকান থেকে বেরোতে বেরোতে অর্পিতা জিজ্ঞেস করল, ছেলেটা কে রে? ও তো শুভদীপ। তোদের ক্লাসে পড়ে? না, গত বছর মাধ্যমিক দিয়েছিল, এখন ক্লাস 12-এ উঠেছে। তাই বল, আমি ভাবছিলাম তোদের ক্লাসের ছেলে, আগে তো কখনো দেখিনি। তোর সঙ্গে এত খাতির হলো কি করে? বারে, ও তো আমাদের স্কুলের ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিল, কি দারুণ ব্যাট করে যদি দেখতে। উফ, অর্পিতা ঈষৎ তরল মেজাজে বলল, শুধু ক্রিকেট টিমের ক্যাপ্টেন বলে তোর বন্ধু, নাকি তোর স্পেশাল বন্ধু? ধ্যাত, হেসে কথা বললে স্পেশাল হয়ে যায় নাকি? বুবলি ফিক করে হাসল, যেমন তুমি তেমনি বাবা। কেন, তোর বাবা কি করল? তোমারই মতন কৌতূহল, সেদিন আমায় জিজ্ঞেস করছিল। হ্যাঁ রে বুবলি, তোর কটা বয়ফ্রেন্ড? আমি তো লিস্ট করে আমার বন্ধুদের নাম করে যাচ্ছি। অমনি বাবার প্রশ্ন, অত নাম নয়, অত নাম নয়, স্পেশাল কেউ আছে কি না বল। আমি যত বলি আমার কাছে সব বন্ধুই সমান, বাবা মানতেই চায় না। অর্থাৎ বাপ মেয়েতে এসব আলাপও চলছে আজকাল। অর্পিতা গম্ভীর হয়ে গেল। ছেলেমেয়ের সঙ্গে তার এ ধরনের ঘনিষ্ঠতা নেই যে তা নয়, কিন্তু শুভেন্দুর সঙ্গে বুবলির মাখামাখিটা
একটু বেশি হয়ে যাচ্ছে নাকি? আকাশ আজ অসম্ভব চকচকে। কেউ যেন ধুয়ে দিয়ে গেছে আকাশটাকে। এখানে ওখানে এখনো লেগে আছে সাবানের ফেনা। ভাদ্রের গুমট নেই তেমন। হাওয়া বইছে এলোমেলো। 5টা বাজে প্রায়। সূর্যের তেজ নেই আর। পাকা ধানরঙা রোদ্দুরের নরম আলোয় উজ্জ্বল হয়ে আছে বিকেলটা। পুজো মার্কেটিংয়ের ভিড়ও হয়েছে আজ খুব। দুপা হাঁটতে গেলে 10 বার ঠক্কর খেতে হয়। আলো আর ঠক্কর সঙ্গে নিয়ে হাঁটছিল অর্পিতা। ঠক্করটাই বেশি, আলোটা কমে যাচ্ছে ক্রমশ। সুরুৎ সুরুৎ পাখির মতো ভিড়ের ফাঁক দিয়ে গলে গলে যাচ্ছে বুবলি। বারবার অর্পিতা পিছিয়ে পড়ছিল। বাড়ির কাছাকাছি এসে বুবলি দাঁড়িয়ে পড়ল। কিছু খাওয়ালে না মা? হাঁটাহাঁটি করে কোমরটা টনটন করছিল অর্পিতার। তার একটু দাঁড়াতে ইচ্ছে করছে। বলল, কি খাবি? খাওয়াও যা খুশি, রোল টোল। মোড়ের ফুটপাতের দোকানটায় বেশ রোল বানায়। মা মেয়ে চিকেন রোল নিল 2টো। ভিড় থেকে খানিক সরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছে। কুট সংশয়ের ক্ষোভটা নড়াচড়া করে উঠল। করব না করেও অর্পিতা জিজ্ঞেস করে ফেলল, বাবার সঙ্গে আজকাল খুব গপ্প হয় না রে? হয়। খেতে খেতে দুলছে বুবলি। হয় বই কি। কীরকম? কত কি, কোনো ঠিক আছে? স্কুলের গল্প, খেলার গল্প, টিউটোরিয়ালের গল্প। এক টুকরো কাবাব পড়ে যাচ্ছিল মুখ থেকে। সামলে খপ করে মুখে পুরে নিল বুবলি। চোখ ঘুরিয়ে বলল, তোমার কথাও হয়? আমার কথা? হ্যাঁ, বাবা তোমার কথা খুব বলে। জানো, বাবা এখন খুব রিপেন্টেড। বুবলির মুখটা খুব দুঃখী দুঃখী হয়ে গেল। সেদিন বাবা তোমার কথা বলতে গিয়ে চোখ মুছছিল। বলছিল, তোর মার কতগুলো বছর যে আমি নষ্ট করে দিলাম। আমাদের একা মানুষ করতে গিয়ে তোমাকে কত স্বাদ আহ্লাদ বিসর্জন দিতে হয়েছে। অর্পিতা মোটেই খুশি হতে পারল না। উফ, শুভেন্দুটা কি ওস্তাদ দাবাড়ু। মেপে মেপে চাল দিচ্ছে। কখনো হাসি তামাশার বোরে এগুচ্ছে, কখনো নৌকা ভাসাচ্ছে অনুতাপের। ছেলে মেয়েকে জয় করার কি নির্লজ্জ চেষ্টা। আর লালটু বুবলি বা কি দিব্যি ভুলে যাচ্ছে। লালটু তো আজকাল রীতিমতো নাচছে বাবার কথায়। একদিন সকালে এমনি গল্প গুজব চলছিল বাড়িতে। কি কথায় যেন রানার প্রসঙ্গে এসে পড়ল। বুবলি বলছিল, রানাদার কেরিয়ারটি কিন্তু দারুণ হবে। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করলে তো এখন 25-30 হাজার টাকার চাকরি। অর্পিতার চোখ কপালে। অত? লালটু ভারিক্কি মুখে বলল, সে তো হবেই। আমাদের ক্লাসের দেবলিনের দাদা তো পাশ করেই একটা আমেরিকান ফার্মে চাকরি পেয়েছেন। প্রবেশন পিরিয়ডে 28,000। শুভেন্দু বলল, তোরও ক্যারিয়ার খারাপ হবে না। বিএসসি, এমএসসি, পিএইচডি, কপালে থাকলে ফরেন যাওয়ার সুযোগও পেয়ে যাবি। দাঁড়াও, অত সহজ নয়। বিএসসি পাশ করলে যে এমএসসিতে চান্স পাবো তার কোনো কথা নেই। অন্তত ফার্স্ট ক্লাস পেতে হবে। যদিও বা এমএসসি করতে পারলাম, পিএইচডি করার সুযোগ মিলবে এমন কোনো গ্যারান্টি নেই। যদি তাও জোটে, তাহলে কবছর লাগবে তার ঠিক কি। এবং লাস্টলি বলি, পিএইচডি করে স্কুলের মাস্টারের জন্য ফ্যাফে করে ঘুরছে এমন 50 জনকে আমি এক্ষুনি হাজির করে দিতে পারি। তো ফের জয়েন্টে বসছিস না কেন তুই? অনেকেরই তো প্রথমবারে র্যাঙ্ক খারাপ হয়। তুই তো সেদিন বলছিলি। বলেছিলাম, তবে জয়েন্টে বসলে 2 নৌকায় তাল দিতে গেলে অনার্সটা বোধহয় রাখতে পারতাম না। তা বিএসসি পাশ করেও তো কম্পিউটার নিয়ে পড়তে পারিস। ইঞ্জিনিয়ারিং না হোক, কম্পিউটারে তো শুনি আরও অনেক কোর্স আছে। ওসব মাথায় ঢুকিও না তো। অর্পিতা তড়িঘড়ি বলে উঠল, যা পড়ছে সেটা মন দিয়ে পড়ুক। তবু অল্টারনেটিভ কিছু তো ভেবে রাখা ভালো। লালটু যা বলছে, ক্যারিয়ারের ভাবনাটাও তো।
কম্পিউটারে ভালো কোর্স করতে গেলে অনেক টাকা লাগে, আমি কোত্থেকে জোগাড় করব? সে একটা বন্দোবস্ত হয়ে যাবে, বলে লালটুর দিকে ফিরে ইঙ্গিতপূর্ণ হাসি হাসল শুভেন্দু। ঘাবড়াস না, কিছু একটা হবেই। খরচপত্র নিয়ে ভাবিস না, মন দিয়ে পড়াটা কর। লালটু কি বুঝল কি জানে, সঙ্গে সঙ্গে উজ্জ্বল হয়ে উঠেছে তার চোখ মুখ, যেন বাবার কথাটুকুই লালটুর ভরসা। বাবাই লালটুর পায়ের তলার মাটি। লালটুর পেছনে অর্পিতার টিউটর লাগানো, সাধ্যের অতিরিক্ত করে দামি স্কুলে পড়ানো, ভালো রেজাল্টের জন্য অর্পিতার উদ্গ্রীব হয়ে থাকা, সবই যেন এখন শূন্য গর্ভ। নন্দিতা অমলেরও তো মন জয় করে ফেলেছে শুভেন্দু। এমনকি টুকু, যে প্রথম প্রথম শুভেন্দুকে দেখে দূরে সরে থাকত, তার মুখে এখন খালি মেসোমশাই মেসোমশাই। শুভেন্দু ভালো হয়ে গিয়ে অর্পিতার আজীবনের সংগ্রামটাকেই নস্যাৎ করে দিল। নন্দিতা তো আজকাল সবসময় বলছে, শুভেন্দুর এমন চেঞ্জ হয়ে যাবে ভাবতেই পারিনি। স্ট্রোক হয়ে তোর সাপে বর হলো, আর তোকে এ সংসারে খানি একা টানতে হবে না। অর্পিতা একদিন ফস করে বলে বসেছিল, আর বাকি বা কি আছে রে দিদি? নেই কি রে, এখনও তো তোর সব দায় দায়িত্বই। ছেলে এখনও দাঁড়ায়নি, মেয়ের বিয়ে হয়নি, মাথার উপর ছাদ হয়নি। শুভেন্দু পাশে থাকলে তোর কত সুবিধে ভাব। তবে তোদের দস্যু রত্নাকরকে বাল্মীকি বানাতে আমায় কিন্তু এখনও প্রচুর ধাক্কা সামলাতে হচ্ছে, খরচের উপর খরচ। কেন, শুভেন্দুর মাইনেও তো আসছে, আয়াটাও বন্ধ করে দিলি? হ্যাঁ, নন্দিতার মুখ থেকেও এমন কথা শুনতে হচ্ছে অর্পিতাকে। সেই নন্দিতা যে কিনা একদিন শুভেন্দুর নাম শুনলে থুতু ফেলত, সেই নন্দিতা যে কিনা অর্পিতার হাড় ভাঙা লড়াইয়ের আদ্যপান্ত ইতিহাস জানে, সেই নন্দিতা যার কাছে অর্পিতার বর্তমান খরচের বহর মোটেই অজ্ঞাত নয়। পুরুষ মানুষ নরকে নেমে যাক আর যে চুলোয় যাক, একবার অনুশোচনা দেখালেই তার 7 খুন মাপ। কি আশ্চর্য! এই রূঢ় সত্যিটা কি নন্দিতাকে পীড়া দেবে না একটুও? অভিমানে ছেয়ে থাকবে না বুক? ঈর্ষা, সংশয়, অধিকারবোধ তালগোল পাকিয়ে যাবে না ভালোবাসার সঙ্গে? কিন্তু সব মিলিয়ে মিশিয়ে অনুভূতিটা এখন কীরকম অর্পিতার? বিষণ্ণতা না অসহায়তা? অর্পিতাদের অফিসে আজ আনন্দের জোয়ার। লক্ষ্মী পুজোর পরের দিনই লক্ষ্মী লাভ হয়েছে। হিসেবপত্রে দিন শেষ, এরিয়ারের চেক বিলি হলো আজ। অর্পিতাও খুশি, তবে অন্যদের মতো হা হা হো হো উল্লাসে ফেটে পড়ছে না। উল্লাস তার চিরকালই কম। তাছাড়া অফিসে সে ইদানিং একটু সিঁটিয়ে থাকে। এতকাল অফিসে তার অন্য একটা মহিমা ছিল। চরিত্রহীন স্বামীকে ত্যাগ করে নিজের জোরে বেঁচে আছে এমন মেয়েদের জন্য বেশিরভাগ মানুষের মনেই একটা শ্রদ্ধার আসন থাকে। এখন সেটা দুভাবে টাল খেয়েছে। একদল যেন বলতে চায়, খুব তো একদিন তেজ দেখিয়েছিলি, স্বামীর নাম শুনলে নাক সিটকতিস, এখন সে পতির সেবা করে তো ধন্য হচ্ছিস। অন্য দল যেন বলে, এত শক্ত মেয়ে হয়েও শেষে স্বামীর মোহে পড়ে গেলি অর্পিতা। তোকে আমরা আমাদের থেকে একটু উঁচু জগতের মানুষ ভাবতাম, তুইও শেষে একদম সাধারণ পর্যায়ে নেমে গেলি। তবে অর্পিতার বিচ্যুতিতে কোনো পক্ষই বুঝি অখুশি নয়, বরং অর্পিতার যে বিশেষ কোনো মহিমা নেই এটা বুঝতে পেরে সকলে যেন একটু তৃপ্ত। মুখে অবশ্য কেউ এসব বলে না, তবু অর্পিতার এমনটাই মনে হয়। একমাত্র মুখ ফোর শিখায় যা চ্যাটাং চ্যাটাং মন্তব্য করেছে এক আধ দিন। নচ্ছার মানুষটাকে সহ্য করছিস কি করে রে অর্পিতা? ওরে, পুরুষ মানুষ থোড়াই বদলায়, চিতায় উঠলেও পুরুষ মানুষের বাসনা মরে না। তুই কিন্তু আবার ধাক্কা খাবি। শিখার সব ভাবনাই বাসনা তথা ইন্দ্রিয় কেন্দ্রিক। অর্পিতার হৃদয়ের অলিগলিতে যে অন্য চোর কাটাও বিধে থাকতে পারে তা নিয়ে সে আদৌ ভাবিত নয়। সে যাই হোক, অর্পিতা আজ খুশি।
নগদ 47,329 টাকার চেক বলে কথা। টিফিন থেকে ফিরে আর একবার ব্যাগ খুলে চেকটাকে দেখল অর্পিতা। ঢুলুনি আসছে না আর। ইদানিং দুপুরে তন্দ্রাটা যেন কোথায় চলে গেছে। স্নায়ু টানটান সর্বক্ষণ। রাতেও কি ছাই ঘুম আসে? শুভেন্দু আসার আগে আগে এত ক্লান্ত থাকত যে শত দুশ্চিন্তা থাকলেও শুলেই নাক ডাকছে। শুভেন্দু যখন অসুস্থ তখনও তো জাগতে চেয়েও ঘুমিয়ে পড়েছে অর্পিতা। এখন শুভেন্দু সম্পূর্ণ সুস্থ। ভেবে দেখতে গেলে সব দিক থেকে এখন দুশ্চিন্তা তো কম। অথচ সারাটা রাত শুয়ে এপাশ ওপাশ করে অর্পিতা, আরাধনা করে নিদ্রা দেবীর। চোখ বুজে থাকে প্রাণপণে, তবু ঘুম নামে কই। অর্পিতা কি শেষে স্নায়ুরোগের শিকার হয়ে পড়ছে? অফিসে আজ কাজের পরিবেশ নেই। কাগজে মাইনে বাড়ার সংবাদেই কাজকর্ম শিখে উঠেছিল। টাকা পেয়ে আজ 12। আবু হোসেনের ভঙ্গিতে ঘুরে বেড়াচ্ছে লোকজন, চা খাচ্ছে ঘন ঘন। টিফিনটাও আজ হেভি হয়েছে, গজল্লাও চলছে জোর। তার মধ্যেই অর্পিতা ফাইল খুলল একটা, এজেন্সি রিনিউয়ালের কাগজপত্র। দেখার তেমন কিছু নেই, রুটিন কাজ। কয়েকটা কলামে শুধু আলগা চোখ বুলিয়ে টিক মেরে যাচ্ছে। কি ম্যাডাম, আজও কাজে এত মনোযোগ? স্বভাবসুলভ হাসিটি ঝুলিয়ে কমলেশ। অর্পিতা চোখ থেকে চশমা নামাল। সকাল থেকে তো বসে আছি, ফাইলটা পড়েছিল। শুনেছেন তো অফিসে সবাই কি বলছে? কি? একটা গ্র্যান্ড ফিস্ট করবে। সোনারপুরে দীপঙ্করে চেনা বাগান বাড়ি আছে। হ্যাঁ, মালবিকা বলছিল বটে। আপনি যাবেন তো? দেওয়ালির পরপরই ডেট ঠিক হচ্ছে। দেখি টেখি নয়, যেতেই হবে। এটা কিন্তু ফ্যামিলি পিকনিক। মিস্টার, ছেলে মেয়ে সবাইকে আনতে হবে। অজান্তেই আড়ষ্ট হয়ে গেল অর্পিতা। শুকনো হাসল। তা জমিটা এবার তাহলে কিনে ফেলছেন? ভাবছি। এখনও ভাবছেন? পিএফ লোনের দরখাস্তটা দিয়ে দিন, আমি তাড়াতাড়ি প্রসেস করিয়ে দেব। কি নেবেন, রিফান্ডেবল না নন রিফান্ডেবল? আমি অন্য কথা ভাবছি। আপনার ভাইরা ভাই জমি পেয়ে গেছেন? খুঁজছে এখনও, সুটেবল হচ্ছে না। কেন, আপনি নেবেন না জমিটা? টাকাটা ভাবছি ফিক্সড করে রাখি এখন। ছেলেকে পার্ট 1-এর পর যদি একটা ভালো কম্পিউটার কোর্স করাতে হয়। কি যে বলেন ম্যাডাম, আপনাদের তো এখন জয়েন্ট ইনকাম। আপনি জমিটা কিনে ফেলুন, তারপর তো মিস্টার রয়েছেনই। মিস্টারের যেন কতদিন চাকরি আছে আর? তা আছে, বছর 7-8। তাহলে আর কি, মেয়ের বিয়েও হয়ে যাবে এর মধ্যে। মিস্টার কি ট্রান্সফার সিক করলেন? কিসের ট্রান্সফার? কলকাতায় চলে আসার। নিশ্চয় এখন আর ওকে একা একা আসানসোলে ছেড়ে দেবেন না? অর্পিতার ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি উঁকি দিয়ে মিলিয়ে গেল। অস্পষ্টভাবে ঘাড় নাড়ল। উত্তরটা হ্যাঁ কি না বোঝা গেল না। কমলেশ বলল, ব্যাস তাহলে আর কি, ওর তো মেডিকেল গ্রাউন্ড আছেই। সঙ্গে আপনিও একটা প্লেয়ার ঠুকে দিন, আরও পোক্ত হবে কেসটা। বলছেন? অফকোর্স। অনেক ঝড়ঝাপটা পুয়েছেন, এবার বাকি জীবন সুখে শান্তিতে কাটান। সন্তোষ কাপ কেটে হাতে হনহন চলেছে। কমলেশকে দেখে দাঁড়িয়ে গেল। আপনাকে মেম সাহেব খুঁজছিলেন। অসময়ে লিগ্যাল অ্যাডভাইজারের ডাক। কমলেশ হাত উল্টে ঘড়ি দেখল। যেতে যেতে বলল, যা বললাম ওটা করে দিন কিন্তু। অর্পিতা একটুক্ষণ কপালে রগ টিপে বসে রইল। পরশু দিদি জামাইবাবু এসেছিল বাড়িতে। বলছিল দালালটা নাকি তাড়া দিয়ে মাথা খেয়ে ফেলছে। ঝুলিয়ে না রেখে নিদেন পক্ষে জমি তো বায়না করে রাখুক অর্পিতা, তারপর ধীরে সুস্থে সার্চ টার্চ করুক। জায়গাটা অন্তত হাতছাড়া হওয়ার ভয়টা তো থাকবে না। শুনেই শুভেন্দু বলল, হ্যাঁ হ্যাঁ, আর দেরি নয়, ঝটপট বুক করে ফেলো। জমি কেনা হয়ে গেলে বাড়ি করার কাজ অনেকটাই এগিয়ে থাকে।
আশ্চর্য কাণ্ড! তখনই অর্পিতার মুখ দিয়ে উল্টো গীত ঠিকরে এলো। কিন্তু লালটু বুবলি তো অত দূরে যেতে চাইছে না। কেন? এমন জায়গায় থেকে অভ্যেস, তুলনায় ওদিকটা তো অনেকটা পাড়াগা পাড়াগা। ওরা চাইছে ফ্ল্যাট, এদিকে কোথাও। ফ্ল্যাটের কথা অবশ্য ভাবা যায়। তৈরি হচ্ছে এমন কোনো ফ্ল্যাট যদি টার্গেট করা যায়। তুমি তো এরিয়ার পাচ্ছই, তাইদের যদি একটা অ্যাডভান্স করা যায়, তারপর ধরো আমাদেরও তো পে কমিটি বসেছে, ডিসেম্বর নাগাদ রিপোর্ট বেরোবে। নয় নয় করে আমিও কিছু এরিয়ার পাবো, অন্তত 60-70, এবং উইদিন দিস ফিনান্সিয়াল ইয়ার। তার মানে মার্চের মধ্যে 1.25 লাখ মতন দেওয়া হয়ে যাবে। বাকি যা থাকবে আমরা জয়েন্ট লোন নিতে পারি। ব্যাংক ট্যাঙ্ক থেকে তো এখন অনেক ইজি টার্মে লোন দিচ্ছে। অমল বলে উঠল, ধুর ধুর, ওসব ফ্ল্যাট ট্যাটের চক্করে যেও না। বাড়ি হচ্ছে বাড়ি, একটা পুরোপুরি নিজস্ব ব্যাপার। ইচ্ছে মতন হাত ছড়াও, বাগান করো। তোমরা কাছাকাছি থাকলে আমরাও তোমাদের দেখাশোনা করতে পারবো, তোমরাও আমাদের দায়ে অদায়ে কাজে লাগবে। সে আপনার শালির সঙ্গে কথা বলে সেটেল করুন, ও যা চাইবে তাই হবে। বাড়ি করলেও আমরা জয়েন্ট লোন নিতেই পারি। বলতে বলতে শুভেন্দুর মুখে একগাল হাসি। কষ্টে শিষ্টে এবার আমরা একটা কিছু করেই ফেলবো অমলদা। সারাটা জীবন ভাড়া টেনে যাওয়া আর বাড়িওয়ালার মুখাপেক্ষী হয়ে থাকা তো কাজের কথা নয়। অমল ভুরু নাচিয়ে অর্পিতাকে বলল, কি হে, ঘাটটা কাত করো। লালটু বুবলির অবজেকশন নিয়ে অত মাথা ঘামাতে হবে না। লালটু কোথায় চাকরি নিয়ে চলে যাবে, বুবলির কোথায় বিয়ে হবে, আলটিমেটলি তো থাকবে তোমরা দুজন, দুই বুড়ো বুড়ি। তখন এই ভিড় ধোঁয়া ধুলোর চেয়ে শান্ত নিরিবিলি পরিবেশই কি ভালো নয়? ভাবছ কি বাড়ি করার পুরো টেনশনও তো তোমায় আর নিতে হবে না। সেই মুহূর্ত থেকেই যেন বাড়ি করার ফ্ল্যাট কেনার ভাবনাটা বিষ হয়ে আছে। কমলেশ মনটাকে আরও তেতো করে দিয়েছে। দুশ্চরিত্র স্বামীর সাহায্য ছাড়াই অর্পিতা মাথা তুলে দাঁড়িয়েছে। এই অহংটুকু নিয়ে তো অর্পিতার বেঁচে থাকা। ছেলে মেয়ে নিয়ে সে এক নিটোল বৃত্ত রচনা করে নিয়েছিল। এই ছিল তার সুখ। পরিশ্রম, ক্লান্তি, দৈনন্দিন উদ্বেগ, দুশ্চিন্তা তাকে জর্জরিত করেছে, কিন্তু হতাশা তাকে গ্রাস করেনি। তুচ্ছ স্বস্তির লোভ দেখিয়ে তাকে কোথায় টেনে নামাতে চাইছে দিদি জামাইবাবু কমলেশের দল। এবার থেকে শুভেন্দুর সঙ্গে একা শুনে বসতে হবে অর্পিতাকে, এমনকি লালটু বুবলির চোখেও। তার এতকালের আত্মত্যাগের একক অহংকার কি এতই মূল্যহীন? ঘড়িতে 3:40। উঠে বাথরুমে গেল অর্পিতা। মুখে চোখে জল ছেটালো। ঘাড়ের কাছে শিরাটা দপদপ করছে। শীতল জল চেপে চেপে ডলল সেখানে। আয়নার দিকে তাকালো না। রুমালে ঘাড় গলা মুছে বেরিয়ে এসেছে। পায়ে পায়ে বিমল দত্তগুপ্তের দরজায়। আসতে পারি স্যার? ও শিওর, আসুন আসুন। অর্পিতা সামান্য ইতস্তত করে বলল, আপনার টেলিফোনে তো এসটিডি কানেকশন আছে, আমি কি একটা কল করতে পারি? কোথায় করবেন? আসানসোলে। মানে আপনার হাজব্যান্ডের অফিসে? হ্যাঁ। তিনি এখন কেমন আছেন? ভালো, হাঁটাচলা করছে, একটু আধটু বাইরেও বেরোচ্ছে। গুড, ভেরি গুড। খুব তাড়াতাড়ি কিন্তু রিকভার করলেন। অফিসের স্টাফদের কাছে তো আপনার কথা শুনি। ইউ হ্যাভ ডান এ মার্ভেলাস জব। ক্রমশ অধৈর্য হচ্ছিল অর্পিতা। বলল, স্যার ফোনটা করব? হ্যাঁ হ্যাঁ করুন না। টেলিফোনটা এগিয়ে দিল বিমল। বসে করুন। বারদিনিকের চেষ্টায় লাইন মিলল। তবে কপাল ভালো আজ, লাইনে ক্যারক্যান নেই। ওপারে রথিন দাস এসেছে। হ্যালো, আমি কলকাতা থেকে বলছি, অর্পিতা সেন। ও বৌদি, বলুন। ম্যাডাম থেকে বৌদি হয়েছে অর্পিতা, কানে লাগে। অর্পিতা গলা ঝাড়ল।
আপনাদের শুভেন্দুদার এ মাসের স্যালারিটা পেয়েছি, থ্যাংক ইউ। শুভেন্দুদা এখন ভালো তো? হ্যাঁ, অনেকটাই ভালো। ডাক্তার বলছিল এবার জয়েন করতে পারে। বাহ, সুসংবাদ। শুভেন্দুদাকে ভালো করে তোলার ক্রেডিটটা কিন্তু আপনারই বৌদি। কবে আসছেন শুভেন্দুদা? এ মাসের মধ্যেই যাবে। আমরা কিন্তু এদিকে কথা বলে রেখেছি বৌদি, শুভেন্দুদা পিটিশন করলেই ট্রান্সফারটা হয়ে যাবে 2-1 মাসের মধ্যেই। হ্যাঁ, ওই ব্যাপার নিয়ে কথা বলতে এক্ষুনি ওর কলকাতায় আসার দরকার নেই। সে কি, কেন? আমি চাইছি ও আসানসোলে থাকুক। রথিন 2-1 সেকেন্ড চুপ, তারপরে উদ্বিগ্ন স্বরে বলে উঠেছে, কিন্তু বৌদি, এখানে এলেই তো আবার। মনে হয় সেটা সম্ভাবনা এখন কম। অর্পিতা আর চোখে একবার বিমলকে দেখে নিল। তাছাড়া ওখানে তো আপনারা রইলেনই। কিন্তু প্রবলেমটা কি হলো? ও এখানে ঠিক অ্যাডজাস্ট করতে পারছে না, দীর্ঘকালের অনভ্যাস। শুভেন্দুদাকে কি আপনি পৌঁছে দিতে আসছেন? দরকার হবে না, একাই চলে যাবে। টেলিফোন রেখে বিমল দত্তগুপ্তর কৌতূহল নিরসনের জন্য আর এক মুহূর্তও দাঁড়াল না অর্পিতা। বিমল যা আন্দাজ করল সেটুকুই নয় রটুক অফিসে। নিজের চেয়ারে ফেরার পর অর্পিতা টের পেল তার সারা শরীর জড় রোগীর মতো কাঁপছে। বুক ঠেলে একটা কান্না উঠে আসছে যেন, আবার একই সঙ্গে এক অনাবিল মুক্তির স্বাদ। অর্পিতা চেয়ারের হাতল শক্ত করে চেপে ধরল। এবার বাড়ি ফিরে রূঢ় সিদ্ধান্তটা জানিয়ে দিতে হবে শুভেন্দুকে, আজই। শুভেন্দু হয়তো খুবই আহত হবে, ছেলেমেয়ের কাছে অপ্রিয় হবে অর্পিতা, চেনা জানা পৃথিবীতে প্রতিপন্ন হবে অর্পিতা এক নিষ্ঠুর নারী। হোক, অর্পিতার তাতে কিছু যায় আসে না। জীবনের কোনো কোনো বাঁকে নিষ্ঠুরতারও প্রয়োজন আছে। গল্পের বাক্সবাই রোমানানুপুর এই চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সুচিত্রা ভট্টাচার্যের লেখা 3 কন্যা বইটি থেকে একটি উপন্যাস অর্পিতা। আজ শুনলেন উপন্যাসটির 3য় অর্থাৎ শেষ পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর। আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, আপনারা যদি আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।